আজকের মেজাজ বেশ ভালো তন্নির, নিজেকে অনেক হালকা মনে হচ্ছে। কাল লতা আপা ও চাচি কেঁদেছে তাকে জড়িয়ে ধরে, দুঃখ সইতে পারেনি তারা। আজ কাজে গিয়ে মন দিয়ে কাজ করতে লাগলাম। আজও দেখলাম রাসেল স্যার দূর থেকে তাকিয়ে আছে। প্রথমে ভেবেছি সবার কাজেই নজর রাখছে হয়তো, কিন্তু কিছু সময় যাওয়ার পর বুঝলাম তার তীক্ষ্ণ দৃষ্টি আমার নিকট শুধু। সে কি আমার কাজে নজর রাখছে? রাখলে রাখুক, আমার দিক থেকে আমি সৎ। লাঞ্চ ব্রেকে রাশিদ স্যার আবারও এলেন, আমার সামনে বসে বললেন, দুদিন এসে আপনি কাজটা বেশ ভালো শিখে নিয়েছেন, মন দিয়ে কাজ করছেন, এভাবেই লেগে থাকুন, আমি আপনার পাশে আছি। আমি শুধু কিঞ্চিত হাসলাম। ডিউটি শেষ করে মেয়ে নিয়ে ফিরছিলাম, আজও একই দৃশ্য দেখলাম। এবার রিঙ্কি অন্য আর একটা ছেলের বুকে মাথা দিয়ে গাড়িতে করে যাচ্ছে। ছেলেটা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আজ প্রাইভেট কারে ছিল ওরা। জানালা খোলা ছিল এবং স্পিড ছিল ধীর গতির, তাই আমি স্পষ্ট দেখেছি এই দৃশ্য। মেয়েটা প্রতিদিন অসুস্থ হয় নাকি? হলেও ওর সঙ্গে আকাশ থাকার কথা। নতুন নতুন ছেলেগুলো কে? এভাবে পরপুরুষের বুকে মাথা দিয়ে যাচ্ছে কেন? আমার ঠিক বুঝে আসে না বিষয়টি। বাড়ির পথে রওনা হয়। বস্তিতে ঢোকার আগে খালার বাড়ি পড়ে। কি যেন মনে করে ওই বাড়ির দিকে তাকায়। আমি তো অবাক ভীষণ। বাড়ির সামনে বিশাল ভিড়। লতা আপা সহ আমার ছেলেও আছে দেখছি। কৌতূহলবশত আমিও যাই সেদিকে। আমায় দেখেই ছেলে এসে জড়িয়ে ধরে বলে, চলে এসেছো আম্মু? আমি এখানে এসেছি লতা আন্টির সঙ্গে। এই বাড়িতে না ঝগড়া হয়েছে। ছেলের কথা শুনে একটু এগিয়ে লতা আপার পাশে দাঁড়ালাম। খালাকে দেখছি বাড়ির সামনে বসে আছে। কেমন একটা বাজে অবস্থা। ধীরে ধীরে ভেতরে যায় আমরা। খালা চিৎকার করে কাঁদছে এবার। আমায় দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, ও তন্নি গো, আমার সব শেষ। আমায় লুটে নিয়ে গেছে। আমার সব শেষ। আমি পথের ভিখারি হয়ে গেলাম। নিঃস্ব হয়ে গেছি আমি তন্নি। আমি ঠিক বুঝলাম না বিষয়টি। না জেনেই সান্ত্বনা দিয়ে আশেপাশে তাকালাম। এক মেয়ে এগিয়ে এলো। ওই মেয়ে খালার বাড়ির সবজি কাটার কাজ করে। লতা আপা কাজ ছেড়ে দিয়েছিল। আমি একটু দূরে গেলাম মেয়েটাকে নিয়ে, জিজ্ঞেস করলাম, কি হয়েছে এখানে? জানেন কিছু? মেয়েটা মুখ বাঁকিয়ে বলে, কি আর বলবো আপা, সব দোষ খালা আম্মারই। আপনি বাড়ি ছাড়ার পর এক মহিলাকে স্বামী সহ ভাড়া দিয়েছিল। বলা নেই কওয়া নেই, খোঁজ না নিয়ে অমনি একজনকে ভাড়া দেয় ঘর দিয়ে, আবার শুরু করেছিল আলগা দরদ। সবই নাটক। আপনার মতো করে ওই মহিলাকেও তার ঘরে খেতে বলেছে, কাজ করিয়েছে, গলায় গলায় মিল ছিল। আমার তখনও সন্দেহ হয়েছিল, অপরিচিত এক মহিলা এত সহ্য করে নাকি। কাল খালাম্মা ব্যাংক থেকে সব টাকা উঠিয়ে এনে ঘরে রেখেছিল, জমি কিনবে শুনেছিলাম। ঘরের সব কথা ওই মহিলাকে বলেছে। মহিলার থেকে যখন টাকা ধার চেয়েছে পেয়েছে। ভেবেছিল বোকা শোকা হবে, কিন্তু মহিলা বেরিয়েছে ডাকাত। কাল রাতে মহিলা তার স্বামী সহ কজন ছেলে নিয়ে এসে গভীর রাতে খালাম্মাকে আর খালুকে বেঁধে রেখে সব নিয়ে গেছে। খালুকে মারধর করেছে ভীষণ, সব লুটে নিয়ে গেছে একদম। ছেলে বিদেশ থাকতো, কত গহনা, যাবতীয় টাকা, মূল্যবান সব জিনিস সব নিয়ে গেছে। খালাম্মার গা থেকে অবধি গহনা খুলে নিয়েছে। দামি শাড়ি থেকে শুরু করে ছোট ফার্নিচার নিয়ে গেছে। ওদের সব ব্যবস্থা করাই ছিল। গাড়ি নিয়ে বাড়ির পেছনে দাঁড় করিয়ে রেখেছিল আগে থেকে। সব নিয়ে গেছে। মনটা বেশ খারাপ হলো আমার। মানুষটা যতই খারাপ হোক, খালা বলে ডেকেছি। মায়ের পরেই খালা। লতা আপা বলে, এত কিছু হয়ে গেল, আশেপাশের কেউ কিছু বোঝেনি? ওনারা চিৎকার করেনি? সাহায্য চায়নি? বুঝবে কি করে কত রাতের ব্যাপার? ওনাদের তো বেঁধে রেখেছিল। সকালে আমি কাজে এসে শুনেছি সব। খালুর অবস্থা খারাপ, হাসপাতালে পাঠিয়েছে। খালাম্মা বাড়িতে। ওনার ছেলেরা প্রবাস থেকে গালাগালি করছে বাড়ির ছেলেদের নামে। ছেলেরা বলেছে বাড়ি থেকে বের হয়ে যেতে। রক্ত ঘাম করা পয়সা সব নিয়ে গেছে। প্রবাসে কম কষ্ট করে নাকি ছেলেগুলো। মাকে বারবার বুঝিয়েছে এমন স্বভাব ছাড়তে, সে ছাড়েনি। সৃষ্টিকর্তার রহমতে ওদের কম ছিল না। খালাম্মার চাহিদা আরও ছিল। লোভ মানুষকে ধ্বংস করে। তাই হলো, সামান্য 2-3 হাজার টাকার জন্য ছোটলোকি করত। কষ্ট করে কাজ করতাম আমি, পারিশ্রমিক দিত না ঠিক মতো। ধার দেনা করে মেরে খাওয়ার চেষ্টা করত। ওদের এত ছিল তবুও জাকাত ফেতরা দিত না জানেন। বলতো আমার টাকা কেন অন্যকে দেব, কষ্ট করে টাকা করেছি, আমার টাকার ওপর শুধু আমার অধিকার, টাকার ভাগ কেন গরিবদের দেব। এ কথা বলতেন উনি। ভাড়াটিয়ার সঙ্গে গলায় গলায় মিল ছিল। ব্যাংকে টাকা ওঠাতে যাবে তাও বলে যায় ভাড়াটিয়াকে। আমি নিষেধ করেছিলাম বলে মা বাপ তুলে গাল দিয়েছিল আমায়। ওদের একটা শিক্ষা পাওয়ার দরকার ছিল।
অতি লোভ ধ্বংস করে দিল। 10 টাকার আশায় 10 লক্ষ হারালো। খালুর দোকানের টাকা ঘরে এনে রেখেছিল, সেগুলোও নিয়েছে। এক প্রকার এরা পথের ভিখারি হয়েছে। কত গরিবের হক মেরে খেয়েছে। সব এক দিক দিয়ে বেরিয়ে গেল। বিদেশ থেকে ছেলেরা বলেই দিয়েছে আর 1 টাকাও বাড়ি দেবে না। ওরা ওখানে বিয়ে করে সেটেল হয়ে গেছে। মা বাপ ভিক্ষা করে খেলেও ওরা দেখবে না আর। আমি বললাম, এই মুহূর্তে এসব বললে হবে? খালাদের মনে এমনিতেই ঝড় চলছে। সন্তান হিসেবে ওদের মা বাবার পাশে দাঁড়ানো উচিত। ভুল যা হওয়ার হয়ে গেছে। কেঁদে কেটে লাভ নেই। ওদের দিকটাও দেখতে হবে তন্নি আপা। ছেলেগুলোর কষ্টের টাকা। ভেবেছিল জমি কিনে একটা বাড়ি করে বউ বাচ্চা নিয়ে দেশে চলে আসবে। মা বাবাকে বলেছিল টাকার কথা গোপন রাখতে। ওর মা ভাড়াটিয়ার সঙ্গে পিরিত বানিয়ে সব বলেছে। ছেলেগুলোর মাথায় বাড়ি একদম। দেশে আসা আর হবে কিনা সন্দেহ। মেয়েটার কথা খুব বেশি অযৌক্তিক নয়। যার মাথা সেই বোঝে ব্যথা। লতা আপা তাড়া দিল বাড়ি যেতে। এখানে থেকেই বা লাভ কি? আমরা তো কিছু করতে পারবো না। পুলিশে খবর দিয়েছে, তারা এসে যদি কিছু করতে পারে। ছেলের হাত ধরে বেরিয়ে আসতে নিলাম। খালা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। বারবার বলে, আমার লোভের শাস্তি আমি পেয়ে গেছি তন্নি। 2 পয়সার আশায় আমার সব শেষ। কত ভালো ছিলে তুমি। মায়ের মতো কদর করতে আমায়। আমি তোমার প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, ঠকিয়েছি, কত শত মানুষের হক মেরে খেয়েছি। তাদের হাহাকার আমায় শেষ করে দিল। আজ যদি তুমি আমার সঙ্গে থাকতে এ কাজ হতো না। কয়েক টাকা বাড়তির আশায় আমি ডাকাত ঘরে এনেছিলাম। তোমার সঙ্গে মিলে মিশে থাকলে আমি সুখে থাকতাম। কত উপকার করতে তুমি আমার। আমি শুধু নিজের স্বার্থ বুঝেছি। তোমার মতো অসহায়ের প্রতি অন্যায় করেছি। সৃষ্টিকর্তা আমায় আমার পাপের শাস্তি দিল। জানি সব শেষ, তবুও তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি। যদি পারো আমায় ক্ষমা করে দিও মা। আমার চোখটাও পানিতে ভরে ওঠে। অধিক আবেগী আমি। এই মানুষটার প্রতি আজ মায়া হচ্ছে ভীষণ। দেখুন খালা, যা হবার হয়েছে। নিজেকে সামলান। আপনার প্রতি আমার কোনো রাগ অভিযোগ নেই। মানুষ মাত্রই ভুল করে, তবে আপনার ভুলটা হয়েছে মাত্রাতিক। বোঝানোর পরও বোঝেননি আপনি। জানি এ কথাগুলো এখন বলা ঠিক না, তবুও বলছি। চলার পথে খালা, প্রতিবেশী আপন মানুষ প্রয়োজন হয়। আপনি যদি লোকের সঙ্গে ভালো ব্যবহার করতেন, গরিবের দুঃখ বুঝতেন, সবাই আপনার পাশে থাকতো। মানুষ মানুষেরই জন্য। আজ দেখুন কি পরিস্থিতি। এত বড় বিপদ আপনার, অথচ কেউ পাশে নেই। আঙ্কেলকে নিজেই হাসপাতালে যেতে হলো। আপনার নিজেরই পুলিশ ডাকতে হয়েছে। আপনার বিপদে কেউ পাশে নেই। তাই বলি খালা, জীবনে যাই করেন পরের ক্ষতি করে কখনো নিজ স্বার্থ হাসিল করবেন না। অভিশাপ না হোক, হাহাকার লেগে যায়। খালা মাথা নিচু করে কাঁদে। আমি ছেলেকে নিয়ে বাইরে আসি। সত্যি মানুষের জীবন কত বিচিত্র। বাড়ি ফিরে রান্না করেছি। খেয়ে দিয়ে ছেলে নিয়ে শুয়ে পড়েছি তাড়াতাড়ি। প্রায় রাত 10টার দিকে রাসেল স্যারের নাম্বার থেকে কল এলো। আমি রিসিভ করি। হ্যালো বলতেই স্যার বলে, দুঃখিত মিস তন্নি, এত রাতে বিরক্ত করার জন্য। আন্তরিকভাবে দুঃখিত। আসলে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে কল করেছি। কাল আমাদের ফ্যাক্টরিতে অনুষ্ঠান। কোম্পানির 10 বছর পূর্ণ হবে। অন্য সব স্টাফদের হাতে হাতে নোটিশপত্র দেওয়া হয়েছে। আপনি নতুন তাই মনে ছিল না হয়তো। পরে আমি খেয়াল করেছি বিষয়টি। কাল ফ্যাক্টরির কাজ বন্ধ থাকবে। ঘণ্টাখানেকের জন্য এসে অনুষ্ঠানে যোগদান করে যাবেন। চাইলে আপনার মেয়েকে রেখে আসতে পারেন। আসলে অনুষ্ঠান তো, ভিড়ভাট্টা থাকবে, প্রচণ্ড কোলাহল। বাচ্চা নিয়ে এলে অসুবিধা হতে পারে। সামান্য 1 ঘন্টারই ব্যাপার তো। আর হ্যাঁ, থিম হবে রেড। সবাই লাল শাড়ি পরে আসবে। আপনিও পরে আসবেন কিন্তু, এটা নিয়ম। এবার আমি রাখছি। শুভরাত্রি। কল কেটে দেয় তিনি। আমি ভাবনায় পড়ে যাই। লাল শাড়ি তো আমার নেই। ও বাড়ি ছিল একটা। যাকগে সেসব সকালে ভাবা যাবে। আগে একটা শান্তির ঘুম দিই। পরদিন ঘুম ভাঙতে বেলা হয়ে গেছে বেশ। তাড়াতাড়ি উঠে লতা আপার ঘরের দিকে ছুট লাগালাম। লতা আপা তখন সবে মাত্র কাজে বের হচ্ছে। আমায় দৌড়ে আসতে দেখে ভুল কুঁচকে বলে, কি হয়েছে তন্নি? এখনো কাজে যাওনি? বেলা তো অনেক হলো। এই সময় তো তুমি চলে যাও। আজ উঠতে দেরি হয়ে গেছে আপা। আমি আমতা করে বলি, আপনার কাছে একটা লাল শাড়ি হবে আপা? আসলে আমার ফ্যাক্টরিতে আজ অনুষ্ঠান। সবাইকে লাল শাড়ি পরে যেতে হবে। এটা নাকি নিয়ম। আমার লাল শাড়ি নেই। আপনার থাকলে একটা দিন না। কথা দিচ্ছি কোনো ক্ষতি করব না। মাত্র 1 ঘন্টার জন্য নেব। অনুষ্ঠান শেষ হলে বাড়ি ফিরে সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে ভাঁজ করে দিয়ে যাব। যদি থাকে একটু দিন না আপা। আমার কণ্ঠে অনুরোধ। লতা আপা একগাল হেসে বলে, বোকা মেয়ে, এত অনুরোধের কি আছে? বড় আপার থেকে শাড়ি নেবে তুমি। পরের থেকে নয়। আমার একটা আছে লাল শাড়ি। খুব বেশি দামি নয়। চিকন সুতোর জরির হালকা কাজ। তোমার ফর্সা গায়ে মানাবে বেশ। আপা ঘরে ঢোকে। শাড়ি বাহির করে দিয়ে বলে,
পড়িয়ে দিয়ে যাই তোমায়, তাড়াতাড়ি হবে, আপনার কাজে দেরি হবে না। আমার কাজ অফিস আদালতে নয় বোন, অন্যের বাড়ি কাজ করি আমি। একদিন দেরি হলে খুব বেশি কিছু হবে না, প্রয়োজনে কাজ আরও বেশি করে দিয়ে আসবো নি। আমার কর্তা ভীষণ ভালো মানুষ, ওই খালার মতো নয়। আমি মুখটা ছোট করে বলি, থাক না আপা, বাদ দিন ওসব, শাড়ি পরিয়ে দিন আমায়। লতা আপা আমায় ভীষণ সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়, গা হাত খালি আমার বড্ড বেমানান লাগে শাড়ির সঙ্গে। তাই আপা জোর করে এক জোড়া কানের হাতের পরিয়ে দেয়, চুলে খোপা করে দেয়, চোখে হালকা কাজল দিয়ে দেয়। এই আমার সাজ। লতা আপার ভাষ্যমতে এতে আমার রূপ খুলেছে। মনে মনে ভাবি, রূপ খুলে আর কি হবে। দৌড়ে ঘরের দিকে যায় আবার। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে চাচির ঘরে শুইয়ে গেছি। এত কোলাহলে ছোট বাচ্চাকে আর নিতে চায় না। প্রয়োজনে 1 ঘন্টার জায়গায় আধ ঘন্টায় ফিরে আসবো। আজ তো আর কাজ নেই, শুধু অনুষ্ঠানে অংশগ্রহণ করলেই হলো। ছেলেকে চিপস কিনে দিয়ে একটা বাচ্চার সঙ্গে খেলতে দিয়ে বেরিয়ে পড়লাম আমি। কিন্তু বিপদ বাঁধে রাস্তায় গিয়ে, কোনো রিস্কা নেই। দূর দূরান্তে তাকিয়ে কোনো রিস্কা পেলাম না, অগত্যা আমায় হেঁটেই যেতে হলো। মাঝপথে তখন সবে শাড়ি পরে হাঁটতে পারছি না। এর মাঝে আজ সকাল সকালই সূর্য কড়া হয়েছে, রোদে মুখ দিয়ে ঘাম চুইয়ে পড়ছে। হঠাৎ একটা গাড়ি এসে থামে আমার সামনে। জানালা খুলে রাশেদ স্যার বলেন, রিস্কা পাননি বুঝি, এ রোদের মাঝে হেঁটে যাচ্ছেন? একটু হলে জ্ঞান হারাবেন। আমার গাড়িতে বসুন, এক জায়গাতেই যাচ্ছি আমরা। না স্যার থাক, আমি নিজেই চলে যেতে পারবো। এই তো আর একটু পথ বাকি আছে, একটু একটু করতে করতে অনেক দেরি হয়ে যাবে। অনুষ্ঠান শুরু হয়ে গেছে অলরেডি, 30 মিনিট লেট আপনি। আমি বস, আমার কিছু হবে না। আপনার দেরি হলে বকা শুনতে হতে পারে, তাই চলুন, উপকৃত হবেন। ইচ্ছা না থাকা সত্ত্বেও গাড়িতে বসলাম। স্যার একটা রুমাল দিল পকেট থেকে, মুখ মুছে নিতে বলল। আমি মুখ মুছলাম, পানির বোতলও দিলেন তিনি। খেয়ে যেন প্রাণ ফিরে পেলাম। কড়া রোদে তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছিল এক প্রকার। আমি চুপচাপ গাড়িতে বসে রইলাম। স্যারকে দেখি একটু পর পর আর চোখে আমার দিকে তাকায়। আমি ইতস্তত বোধ করলাম। ড্রাইভার গাড়ি থামায়, সঙ্গে সঙ্গে এক লাফে নেমে পড়ি আমি। এতক্ষণ গুমোট পরিবেশে আটকে ছিলাম, যেই না ভেতরে ঢুকবো স্যার ডেকে বলেন, আবার দেখা হবে। আমি মাথা নাড়িয়ে ভেতরে যাই। চারপাশে সবাই লাল রঙের শাড়ি নয়, 3 পিস পরেছে। একদম লালে লাল পরিবেশ, সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে ফ্যাক্টরি। আমি ঘুরে ঘুরে দেখলাম সবটা, মনটা বেশ ফ্রেশ লাগছিল। কজনের সঙ্গে পরিচিত হলাম, কথাবার্তা বললাম, টুকটাক হাসি তামাশা হলো। এবার খাবারের পালা। ফ্যাক্টরির ভেতরে পরিষ্কার করে চট বিছিয়েছে। সকল কর্মীরা সেখানে গিয়ে বসলো একে একে। আমিও বসলাম। প্যাকেট বিরিয়ানি দিয়েছে খেতে। যেই না খেতে যাব অমনি স্যার প্রবেশ করে ভেতরে। সবাই দাঁড়াতে নিলে স্যার নিষেধ করে বলেন, আজকের দিনে কোনো ভেদাভেদ নেই, আমি আপনি সবাই এক। আপনাদের জন্য আমাদের এই কোম্পানির অনেক উন্নতি হয়েছে, এই জন্য কৃতজ্ঞ। আজ আমরা মিলেমিশে খাবো সকলে। স্যার দেখলাম এইদিকে এগিয়ে আসছে। আমি কাচুমুচু হয়ে বসে রইলাম। স্যার এসে আমার পাশে ধপ করে বসে পড়ল। আমি ঘাবড়ে গেলাম প্রথমে, সরে যাওয়ার চেষ্টা করলাম। স্যার সামান্য হেসে বলল, বিব্রত হওয়ার দরকার নেই, খেয়ে নিন। বাধ্য হয়ে ওভাবে খেতে লাগলাম। পাশ থেকে এক মহিলা আর একজনকে বলছে, কি হলো আজ স্যার এসেছে আমাদের সঙ্গে খেতে, আগে তো কখনো আসেনি খেতে। বিষয়টি কেমন যেন লাগে আমার। কোনো মতে খেয়ে বাইরে আসি, হাত ধুই। বেশ দেরি হয়ে গেছে, মেয়েটা কাঁদছে নিশ্চয়। বাড়ির জন্য 1 প্যাকেট করে খাবার দিয়েছে, তা নিয়ে আমি বের হতে যাব। এমন সময় স্যার ডাকলেন। আমি দাঁড়ালাম। স্যার এগিয়ে এসে বললেন, আপনি দেখলাম ঠিক মতো খেলেনি না। আমি বললাম, না মানে বাড়িতে মেয়ে রেখে এসেছি তাই। আচ্ছা ঠিক আছে, আপনি এই 3 প্যাকেট খাবার নিয়ে যান, ছেলেকে নিয়ে বাড়ি গিয়ে পেট ভরে খাবেন। আমি নিতে চাই না কিছুতেই। স্যার জোর করে হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। আবারও সেই মহিলা ফিসফিসিয়ে বলে, আমাদের দিচ্ছে 1 প্যাকেট, ওকে দিল 3টা, তাও আবার আলাদা ডেকে নিয়ে। ঘটনা কি? আমি এবারও পাত্তা দিলাম না তেমন। মেয়ের চিন্তায় বিভোর আমি, না জানি কি করছে আমার বাচ্চাগুলো। দ্রুত বের হয়ে রিক্সা করে বাড়ি ফিরলাম। ফিরে দেখি আর এক কাণ্ড। ফ্যাক্টরির কাজ শেষ করে তড়িঘড়ি বাড়ি ফিরেছি। এসে দেখি ছেলে আমার মাটিতে বসে বসে কাঁদছে, গায়ে ধুলোবালি মাখা, হাতে পায়ে আঁচড়ের দাগ। আমার বুকটা ধক করে উঠল। তড়িঘড়ি ছেলের কাছে দৌড়ে গিয়ে কোলে নিলাম। কোলেতে বসে আদর করতে করতে বললাম, কি হয়েছে বাবা, এই অবস্থা কেন তোমার? দাদিমা কোথায় গেছে? ছেলে বলে, দাদিমা আপুকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, আমায় যেতে বলেছিল, আমি যাইনি। আমি বস্তির বাইরে খেলতে গিয়েছিলাম, কয়েকটা ছেলে আমায় ধরে খুব মেরেছে। তোমায় কেন মেরেছে হঠাৎ? তুমি কি কোনো দোষ করেছিলে? না তো, আমি শুধু খেলা কম পেরেছি, তাই ওরা আমায় মেরেছে অনেক বলেছে। আবার দেখলে মেয়ে
মেরে পা ভেঙে দেবে। আমার বেশ রাগ হলো। ছোট্ট বাচ্চাকে কেউ এভাবে মারে? বিবেক ছাড়া তৎক্ষণাৎ ছেলেকে কোলে নিয়ে সেখানে গেলাম। বস্তির বাইরের এলাকা এটি, একটা মাঠ মতো। ফ্ল্যাটের বিভিন্ন বাচ্চারা খেলছে। ছেলে হাত দিয়ে ইশারা করলো, ওরাই মেরেছে। প্রতিটি বাচ্চাই বড়, বয়স 12-13 হবে হয়তো। বুঝদার বাচ্চাগুলো আমার 6 বছরের ছেলেটাকে এভাবে মেরেছে। আমি এগিয়ে গিয়ে একটু বকা দিলাম তাদের, বুঝিয়ে বলেছিও ছেলেগুলো ওদের মা বাবাকে ডেকে আনে। মুহূর্তে এক প্রকার ঝগড়ার সৃষ্টি হয়। আমার ছেলের জন্ম নিয়ে কথা বলেন তারা, গালাগালি করে, তেড়ে আসে। টাকা থাকলেই মানুষ ভালো হয় না, দোষ এদের ছেলের। ওনাদের উচিত ছিল নিজ বাচ্চাকে কন্ট্রোল করা। এরাই করছে আমার সঙ্গে ঝগড়া। আমি কিন্তু ঝগড়া করতে আসিনি মোটেও। আমি চেয়েছিলাম বুঝিয়ে মিল করে দিতে। ছেলে রেখে কাজে যেতে হবে আমায়, পরবর্তীতে কোনো সমস্যা না হোক, তাই মিল করিয়ে দিতে এসেছিলাম। যাকগে, এদের সঙ্গে কথা বলে লাভ নেই। বেশি কোলাহল তৈরি হোক চাই না। ছেলেকে নিয়ে চলে এলাম। বাড়ি ফিরে গোসল করিয়ে দিলাম। বস্তির বাইরে যেতে নিষেধ করি। মেয়ে সেই যে ঘুমিয়েছে, ওঠেইনি। কাজ শেষে উঠল মেয়ে। 3টি বিরিয়ানির প্যাকেট থেকে একটি লতা আপার ছেলে ও একটি চাচিদের জন্য রেখেছি। বাকি একটা ছেলেকে দিয়ে পানি আনতে গেলাম। ছেলে প্যাকেট খুলে চিৎকার করে বলে, আম্মু দেখে যাও, কাগজ বিরিয়ানি। আমি তো অবাক। দ্রুত ঘরে গেলাম। দেখলাম বিরিয়ানির প্যাকেটে একটা ছোট্ট কাগজ। এটা তো থাকার কথা নয়। কৌতূহলবশত খুললাম সেটি। ভেতরে লেখা, আপনাকে লাল শাড়িতে ভীষণ সুন্দর লাগছিল তন্নি। ভুরু কুচকায় আমি। খাবারের মাঝে এসব কে দিল? রাসেল স্যার আমার হাতে এই প্যাকেট দিয়েছে। কোনোভাবে তিনিই দেয়নি তো? এই মানুষটির আগ বাড়িয়ে কথা বলা, তাকিয়ে থাকা, সাহায্য করতে চাওয়া আমার ঠিক ভালো লাগছে না। আমরা পূর্ব পরিচিত নয়। 2 দিনের দেখাতে একটা মানুষ কেন এত ভাবছে আমায় নিয়ে? চেনা জানা হতেও তো সময় লাগে। উনি খুব দ্রুতই যেন আমার সঙ্গে মিশতে চাচ্ছে। উদ্দেশ্য খারাপ কিনা জানি না, তবে সতর্ক থাকতে হবে আমায়। এত সহজে কোনো সম্পর্ক হয় না। এক জায়গা থেকে প্রতারিত হয়ে এসেছি আমি। বয়স আমার উঠতি নয় যে চোখে রঙিন চশমা পরে প্রেমে পড়ে যাব। 2 সন্তানের জননী আমি। সর্বপ্রথম নিজের সন্তানদের চিন্তা করতে হবে। আমার ভবিষ্যৎ আমার নিজেকেই তৈরি করে নিতে হবে। সামনের পথ অনেক কঠিন, বিপথে পা বাড়ালে হবে না। ছেলে বায়না ধরেছে বিস্কুট আর মুড়ি কিনে দিতে। টাকা তেমন নেই হাতে, তবুও কিনে দিতে হলো। এমনিতেই আজ বাচ্চাটা আঘাত পেয়েছে ভীষণ, তাই আর না করতে পারিনি। দোকানে গিয়ে বিস্কুট মুড়ি চানাচুর কিনে বাড়ি ফিরছিলাম। বস্তির কটা বাচ্চা আমাদের খাবারের দিকে বড় বড় করে তাকিয়ে রইল। এক প্যাকেট বিস্কুট ছিঁড়ে ওদের দিয়েছি। ওরা খুশি মনে নিয়ে খায় আর খেলে। ওগুলো সব একটা বয়ামে রেখেছি। ছেলে খিদে পেলে খাবে। বাড়ি থাকি না আমি। বিকেলের দিকে আমার নাম্বারে কল এলো। অচেনা নাম্বার। রিসিভ করি আমি। গলা শুনে চোখে পানি জমে। আর কেউ নয়, এটা তটিনী। আমি কান্না ভেজা কণ্ঠে বললাম, এতদিনে এই বোনটাকে মনে পড়লো তোমার? কেমন আছো তুমি? আপা, আমার ফোন সমেত সিম হারিয়ে গেছিল। সিমটা ওঠাতে পারিনি। ওর ফোনে আপনার নাম্বার ছিল না। আমি অনেক খোঁজ করেছি আপনার, পাইনি। শুনেছি আপনার নাকি ডিভোর্স হয়ে গেছে আপা। আমি একথা কাল জেনেছি। বাসা বাড়িতে থাকি আমি। জবও ছেড়ে দিয়েছি। 1.5 মাসের প্রেগনেন্ট আমি, তাই খবর পাইনি। আপনার কথা অনেক মনে পড়তো আমার আপা। আমার বাবা মাকে ওই বাড়ি পাঠিয়েছিলাম আপনার খোঁজে বা নাম্বার এনে দিতে। ওরা নাকি জানিয়েছে আপনি এক লোকের সঙ্গে পালিয়ে গেছেন। সেই লোক আবার কে জানেন? আমাদের বাড়িতে সবজি দিত না, সেই সবজিওয়ালা। আমি যেহেতু ওখানে নেই, তাই আমার বাবা মা আর জোর করে কিছু বলতে পারেনি। আমিও যেতে পারছি না। রিস্কি প্রেগনেন্সি আমার। ফুল বেড রেস্ট। সিঁড়ি পর্যন্ত ওঠানামা করতে পারি না। বাজারে পর্যন্ত যেতে পারি না। এই জন্য জবও ছেড়েছি। অন্তত 6টা মাস এখানে থাকতে হবে। তাই বাড়ি যেতে পারছি না। গেলে ওদের শিক্ষা দিতাম। এখান থেকে কিছু করতে পারছি না আমি। আপনার দেওরও কেমন যেন বদলে যাচ্ছে। ওর টাকায় খাচ্ছি, পড়ছি, তাই কথা শোনায়। অফিসে গেলেই ওর ভাবি মা কল করে কী সব যেন বলে। বাড়ি এসে সেই রাগ আমায় দেখায়। আমি ভেবে নিয়েছি বেবিটা হয়ে গেলে আবারও জবে জয়েন হব। হাতে টাকা না থাকলে দাম থাকে না কোনো। প্রতিবাদও করতে পারছি না তেমন। শুনে খুশি হলাম, নতুন অতিথি আসতে চলেছে। নিজের যত্ন নিও বোন আমার। ও বাড়িতে যাওনি যখন, যাওয়ার দরকার নেই। দেখলে না আকাশের ব্রেন ওয়াশ করে কত বড় ঘটনা ঘটালো। তুমি গেলেও তাই করবে।
তোমার স্বামীকে তোমার থেকে কেড়ে নিতে চাইবে, কারণ তুমি বড়জোর পক্ষ নয়। দূর থেকে ফোনে দুটো কথা বললেও তেমন প্রভাব পড়বে না। কাছে থাকবে তুমি, তোমার কথায় বেশি শুনবে, আর ওদের কোনো ভেদাভেদ নেই। তোমার শরীর ভালো না এমনিতে, শত্রুতা করে ওরা তোমায় ফেলে টেলে দিতে পারে, অথবা অন্যভাবে ক্ষতিও করতে পারে। আমার বেলা এমনটা করেছে অনেক। ভাগ্য ভালো ছিল তাই বেঁচেছি, এই জন্যই তো বাধা পড়ে গেছি আপা। তাহলে থেমে থাকার মেয়ে আমি নয়। অন্যকে ভয় পায় না তটিনী, নিজেকে নিয়ে কখনোই ভাবি না আমি। চিন্তা হয় পেটের বাচ্চাকে নিয়ে। মা তো আমি, সন্তানের জীবন সংশয়ে রেখে কিছু করতে পারি না। ও বাড়িতে এখন যাওয়ার মানে এক হাতে জীবন আর অন্য হাতে মৃত্যু নিয়ে যাওয়া। তবে থেমে থাকার পাত্রী আমি নয়, একটু সুস্থ হতে দিন আমায়। প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। যখন থেকে এই ঘটনা শুনেছি রাগে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আপনি কেন কিছু বলেননি আপা? পুলিশের কাছে যান, মামলা দিন, ওদের কেরিয়ার নষ্ট করুন। নিজে না যেতে পারলে আমার এখানে আসুন, আমি আপনায় নিয়ে লড়াই করব। বোন আমার, সেই সময় আমার পরিস্থিতি ভীষণ খারাপ ছিল। পাশে কেউ ছিল না যার ভরসায় আমি লড়তে পারি। একা মেয়ে আমি, কত দূর যেতাম। ওরা টাকাওয়ালা মানুষ, টাকা দিয়ে সব মিটিয়ে নিত। আমার পাশে কেউ থাকতো না। বেশি দূর গেলে সেই প্রভাব আমার সন্তানের ওপর পড়তে পারত। ওরা নানাভাবে আমার ক্ষতির চেষ্টা করেছে, আমায় মারতে মানুষ পর্যন্ত লাগিয়ে রেখেছে। তুমি এখন অন্যের সংসারে, আমি তোমার কাছে গেলে তোমার সংসার জীবনে সমস্যা সৃষ্টি হবে, তোমার স্বামীর সঙ্গে অশান্তি হবে। বড় বোন হয়ে এটা চাই না কখনোই। জানি তুমি প্রচণ্ড শক্তিশালী ও বুদ্ধিমতী মেয়ে, তবে এই অবস্থায় তুমি ভীষণ দুর্বল। তুমি পারবে না মুখে মুখে হাতে হাতে জবাব দিতে। স্বামীর সঙ্গে অশান্তি হলে মনে প্রভাব পড়বে, মানসিকভাবে হেনস্থা হবে, যা তোমার বেবির জন্য ভালো নয়। আমার সঙ্গে যা হবার হয়েছে, জোর করে সংসার হয় না। বাকি রইল প্রতিশোধের কথা, সেটা আমার দিতে হবে না। আমার বিশ্বাস সৃষ্টিকর্তা ওদের ছাড়বে না। আজ পর্যন্ত কোনো জুলুমকারীর শেষ পরিণতি ভালো হয়নি, ওদেরও হবে না। আমার তিক্ততা ওদের ধ্বংস করে দেবে। কিছু পাপের হিসেব দুনিয়াতেই হয়, ওদেরটাও হবে, এটা আমার বিশ্বাস। তবে প্রতিষ্ঠিত আমি হবই। প্রতিশোধ না নিই, জবাবটা দেব। সে আপনি যাই বলেন আপা, একটা শাস্তি আমি ওদের দিয়েই ছাড়বো। ওই রিঙ্কিকে আমি এত সহজে ছাড়বো না। শুধু আমায় সুস্থ হতে দিন। ভাববেন না আমি একদমই বসে আছি। এই ঘটনা শোনার পর আকাশ ভাইয়ের অফিসে কিছু লোককে বাবার মাধ্যমে জানিয়ে দিয়েছি, পরিচয় গোপন রেখে। সবাই জানুক মানুষটার চরিত্র সম্পর্কে, কৃতকর্ম সম্পর্কে, ওর কাজের ক্ষেত্রে সম্মানহানি হোক। আচ্ছা আপা, বড় যা এখনো যাচ্ছে না কেন? এসেছিল আমার বিয়ে উপলক্ষে, আমার বিয়ে হয়ে বাচ্চা পেটে, তবুও কেন যাচ্ছে না? আর বিবাহিত এক ছেলের সংসার ভেঙে নিজের বোনকে কেন বিয়ে দিল? এই না তাদের এত সম্পদ অর্থবিত্ত? বিয়ে উপলক্ষে এলেও পরবর্তীতে তার ধারণা বদলেছে। আমার সংসার ভাঙতে থেকে গেছিল সে, হয়তো সব কিছু নিজের করার ধান্দা। কিন্তু রিঙ্কির সঙ্গে বিয়ে দেওয়ার কারণটি আমার অজানা। তটিনী এবার কিছুক্ষণ চুপ থেকে বলে, আপা আপনি এখন কোথায় আছেন? আমি জানি আপনি যেখানে আছেন ভালো আছেন। নরকে তো ছিলেন এতদিন, এবার অন্তত মুক্ত বাতাস পেয়েছেন, নিজের স্বাধীনতা পেয়েছেন। আবার বাচ্চা দুটোকে আগলে রাখবেন, ওদের যেন কোনো ক্ষতি না হয়। ওরাই আপনার ভবিষ্যৎ। আপনি তো আমার বাড়ি চেনেন আপা, আপনি আমার বাড়ি গিয়ে থাকুন। আমার বাবা মা মেয়ে করে রাখবে আপনায়। আমি কিছু বলতে যাব তার আগে ওপাশ থেকে প্রচণ্ড চিৎকারের শব্দ পেলাম। দেওর চেঁচাচ্ছে, হয়তো জানতে পেরে গেছে তটিনী আমার সঙ্গে কথা বলছে। আমি দ্রুত কল কেটে দিলাম। শেষে শুধু একটা কথাই বললাম, আমি ভীষণ ভালো আছি, আমায় নিয়ে চিন্তা করো না, নিজের যত্ন নাও, কখনো আর আমায় কল দিও না। আমার জন্য তোমার অশান্তি পোহাতে হবে। কল কেটে অনেকক্ষণ ঝিম মেরে বসেছিলাম আমি। তটিনীর কথা ভেবে তর্ক করা রাগী স্বভাবের মেয়েটাও আজ শান্ত হয়ে গেছে সন্তানের চিন্তায়। সন্তান এমন এক জিনিস যা উত্তপ্ত আগুনের গোলাকেও বরফে রূপান্তর করতে পারে। আমি জানতাম তটিনী গর্ভবতী, এই জন্য আমি ইচ্ছে করে আমার বিষয়ে ওকে জানতে দিইনি। চেনা পরিচিত সকলকে নিষেধ করে দিয়েছিলাম। মেয়েটা হুটহাট কাজ করে বসে, এ কথা জানলে রাগে না জানি চলেই আসতো তখন। সন্ধ্যা হয়ে এলো ধীরে ধীরে। লতা আপা এলেন না আজ। আমি নিজেই গেলাম তার কাছে, দুটো কথা বললাম। মনটাই কেমন যেন অশান্তি লাগছে আমার, খুব বেশি আনচান লাগছে, তাই ঘরে চলে এলাম। ভাবলাম ঘুমালে শান্তি লাগবে হয়তো। ইদানিং ঘুমটাও আমায় ফাঁকি দিয়েছে। চোরা ঘুম হয়, চোখ বন্ধ, মস্তিষ্ক জাগ্রত। এই ঘুমের ফলে মাথা ব্যথা সহ শরীরে নানান জটিলতার সৃষ্টি হয়। জানি না কোন রোগে ধরেছে আমায়। মরণ রোগে ধরে না শুধু। ছেলে মেয়ে নিয়ে শুয়ে পড়েছি। কাল কাজ নেই, বন্ধ থাকবে ফ্যাক্টরি। কাল দেরিতে উঠব। রাত 9টার দিকে আজও রাসেল স্যার কল করলেন। আজ কেন কল করছেন উনি? কাল তো কাজ বন্ধ। প্রথমে রিসিভ করলাম না ইচ্ছে করে।
আবারও কল দিল, ধরলাম। যতই হোক বসছে, কল না ধরলে কেমন দেখায়। উনি বলেন, ও মিস তন্নি, আপনাকে আবারও বিরক্ত করতে হলো। কাল একবার ফ্যাক্টরিতে আসতে পারবেন? আমি উঠে বসে বললাম, কাল তো অফিস বন্ধ স্যার, আপনিই তো বলে দিলেন বন্ধ সবার জন্য, শুধু আপনাদের জন্য খোলা থাকবে। আসলে কাল কিছু প্রোডাক্ট ডেলিভারির কথা ছিল। আমি ভেবেছিলাম সব রেডি করা আছে, এইমাত্র অফিস গিয়ে দেখছি সব এলোমেলো হয়ে আছে। কাল তো ছুটি, তাই সবাই তো আসবে না। আমি কজনকে ফোন করে ডেকে নিচ্ছি। আপনার কাজের প্রতি মনোযোগ ও আগ্রহ দেখে আপনাকেও ডাকছি। কাল একবার আসবেন প্লিজ, 3-4 ঘন্টা কাজ হবে। মানুষ কম, প্রতিজনকে 1000 টাকা করে দেওয়া হবে। বলতে পারেন এটা আপনাদের ওভার ডিউটি। আমি কিছু বলতে যাব তার আগে স্যার বললেন, প্লিজ না বলবেন না। অনেক আশা নিয়ে ফোন করেছি আমি। আপনার বিপদের সময়ে আমি আপনার পাশে ছিলাম, কাজের ব্যবস্থা করে দিয়েছিলাম। এবার আপনি আমায় সাহায্য করুন। এই ডেলিভারিটা না দিতে পারলে আমার ভীষণ লস হয়ে যাবে, প্লাস ওপর মহল থেকে কথা শুনতে হবে। এছাড়াও বেশি সময়ের ব্যাপার তো না, আপনি সহ আরও কজন আসবে। কাজও তেমন নেই, প্রোডাক্টগুলো বেছে গুছিয়ে লোগো ঠিক করে দিয়ে দেবেন জাস্ট। আমি প্রথমে না করতে চেয়েছিলাম, কিন্তু ওনার শেষ কথাতে আটকে গেলাম। সত্যিই তো, এই মানুষটা আমায় উপকার করেছে। আমি তন্নি উপকারের প্রতিদান দিতে জানি। টাকাও 1000 খানিক, মাস শেষের দিনগুলোর যাতায়াত ভাড়াসহ ছেলের সদাইপাতির টাকাটাও হয়ে যাবে। তাই রাজি হয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, কটায় যেতে হবে? বেশি সকালে আসতে হবে না, ডেলিভারি বিকেলে হবে। আপনি 11টার মধ্যে চলে আসবেন, কাজ শেষ করে 3টের মাঝে চলে যাবেন। স্যার কল কেটে দেয়, আমি শুয়ে পড়ি, ঘুমিয়ে যায়। সকালে ঘুম ভাঙে, রান্না করতে হাঁড়ি বের করেছি। ছেলে চিকেন খাবে, কান্না জুড়েছে। এখন তেমন টাকা নেই হাতে। ভেবেছিলাম এই মাসটা সবজি মাছ দিয়ে পার করে দেব, বেতন পেলে না হয় বাজার করতাম। ডিম ভেজে দিতে চায়, মাছের কথাও বলি। ছেলে তার কথায় অটুট, আজকে চিকেনই খাবে। আমি পড়ি মহা মুশকিলে। বাচ্চা কান্না করিয়ে কাজেও যেতে পারবো না, গেলেও কাজ আর হবে না আমার। এদিকে রান্নাতেও দেরি হচ্ছে, না খেয়ে যেতে না হয় আজকে। আলিফের কান্না শুনে চাচি ঘর থেকে বেরিয়ে আসে। কান্নার কারণ শুনে বলে, তোমার কাছে হয়তো টাকা নেই, একটা কাজ করি, ও পাড়াতে মুরগি বিক্রি করে, আমার পরিচিত, কিনে এনে দিই বাকিতে, পরে হাতে টাকা হলে দিয়ে দিও। আমার ঘরেও নেই মাংস, আমার থাকলে আমিই দিতাম। কি আর করার, রাজি হলাম। চাচি মুরগি এনে কুটে বেছে ধুয়ে দেয়। আমি অন্ন সব তৈরি করে রেঁধে ফেলি। রান্না শেষে চাচির ঘরে তরকারি দিই, সে নেবে না কিছুতেই, বাচ্চাকেই খাওয়াতে বলে। আমি জোর করে ঘরে রেখে আসি। তৈরি হয়ে কাজের উদ্দেশ্যে বের হয় মেয়েকে নিয়ে। পৌঁছে দেখলাম আরও 4-5 জন এসেছে। বিরিয়ানি নিয়ে কানাঘুষা করার সেই মহিলাও আছে দেখছি। আমায় দেখেই তিনি বললেন, এসব কাজে তো স্যার শুধু আমাদের পুরাতন কর্মীদের ডাকেন, আজকাল দেখছি নতুনদেরও ডাকছেন। আমি জবাব দেয় না এবারও। চামড়ার মুখ দিয়ে মানুষ অনেক কিছু বলতে পারে, সব কি আর গায়ে মাখতে আছে? নিজ স্থানে গিয়ে বসলাম। স্যার এলো একটু পর। আজ তার পরনে নীল টি শার্ট আর প্যান্ট, অফ ডে তাই হয়তো। অন্যদিন ফর্মাল পোশাকে আসেন তিনি। এসে আমার দিকে তাকিয়ে একটু হাসলেন, সবাইকে কাজ বুঝিয়ে দিলেন। আমিও কাজে মনোযোগ দিই। মিনিট 20 পর স্যারকে 1 লোক 2 কাপ চা দিয়ে গেলেন। স্যার 1 কাপে চুমুক দিয়ে বললেন, তন্নি আপনার জন্য চা এনেছি, নিয়ে যান। আমি তো হতভম্ব, কাজ বাদে সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। থাকাটাই স্বাভাবিক, সবাইকে ছেড়ে আমায় একা অফার করছেন যে। বললাম, এমনিতেই গরম, এর মাঝে আবার গরম চা খাবো না আমি স্যার, আপনি অন্য কাউকে দিয়ে দিন। স্যার তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বললেন, ও আপনার গরম লাগছে, আগে বলবেন তো, দাঁড়ান ফ্যান ছেড়ে দিই। আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। সবাই তখনও সরু দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। কাজে মন দিতে চাচ্ছে কিন্তু হচ্ছে না। রাসেল স্যার সামনের টেবিলে বসে কাজ তদারকি করছে। সত্যি বলতে তদারকি করছে কম, আমায় দেখছে বেশি। আবার হাসছেও মিটিমিটি। ভাববেন না আমি ওনার দিকে তাকিয়েছিলাম, আসলে আমার সামনে একটা ছোট্ট আয়না রাখা ছিল, যা রাসেল স্যারের মুখ বরাবর। তা দিয়েই দেখেছি আমি। কাজ করতে ভীষণ বিব্রত লাগছে, তবুও করছি। প্রায় ঘন্টা 2 কেটে গেল এভাবেই। মেয়েকে কোলে নিয়ে কাজ করছিলাম। হাত ধরে এলো, মুখ দিয়ে আর্তনাদ সূচক শব্দ বেরিয়ে এলো। স্যার তৎক্ষণাৎ দৌড়ে এলো, বলল, কাজ করতে কষ্ট হচ্ছে বুঝি? আমারই ভুল হয়েছে আপনাকে ডাকা। আজকের দিনটাও রেস্ট হলো না আপনার। এভাবে বাচ্চা কোলে নিয়ে একটানা কাজ করা যায় নাকি? সরুন, আপনার কাজগুলো আমি করে দিই। স্যার এসে সোজা আমার পাশে মেঝেতে বসে। সঙ্গে সঙ্গে অন্য সবার মুখে হাত। পরিস্থিতি সামলাতে আমি বলি, স্যার প্রয়োজন হবে না স্যার, কাজ প্রায় শেষের দিকে, এইটুকু আমি নিজেই পারবো। অনেকক্ষণ বসে আছি তাই কোমর ধরে এসেছে। আমি বাইরে গিয়ে একটু হেঁটে আসি আর পানি খেয়ে আসি, ফিরে বাকিটা করে দেব। ঠিক আছে।
আমার পানির পটটা নিয়ে যান। আমি উঠে দাঁড়িয়ে বলি, বাহিরের ট্যাপ থেকে খেয়ে নেব পানি। স্যার হয়তো একটু রাগ করলেন, হেঁটে নিজ স্থানে গিয়ে বসলেন। আমি মেয়ে নিয়ে বাইরে এলাম, পানি খেলাম, এক কোণে দাঁড়িয়ে মেয়েকেও খাইয়েছি, হাত পা ঝাঁকি দিলাম, এরপর ভেতরে গেলাম। কাজ প্রায় শেষের দিকে। স্যার আবারও বলেন, পানি খাবেন মিস তন্নি? আপনাকে তৃষ্ণার্ত মনে হচ্ছে তাই বললাম। আমি মাথা ঝাঁকিয়ে নিষেধ করি। বেলা 2:30 বেজে যায়, কাজ তখন শেষ। সবাই উঠে দাঁড়িয়েছি। স্যার বলেন, দুপুর হয়ে গেছে, আমি খাবার অর্ডার করেছি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, খেয়ে যাবেন আপনারা। টাকাটা আপনাদের বিকাশ নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে। সবার মুখেই দেখছি হাসি। ওই মহিলা আবারও বলছে, এতদিন তো কখনো খেতে বলেনি, টাকা দিয়ে ভাগিয়ে দিত। কদিন ধরে কি হয়েছে স্যারের? আমি বুঝি না এই মহিলার সমস্যা কি। সব বিষয়ে এত কেন কথা বলে? পজিটিভ নিতে পারে না কিছু। খাওয়াচ্ছে ভালোই তো, খেয়ে চলে যাবি। এর নাম যেমন চম্পা, মুখেও তেমন চাপা, সব কিছু আমায় শুনিয়ে শুনিয়ে বলবে। স্যার যেন ওর বিবাহিত স্বামী। স্যারের যে কোনো পদক্ষেপে ওর খুদ ধরা চায়। খাবার এলো, আমরা বসেছি একসঙ্গে, সবাইকে প্যাকেট দেওয়া হয়েছে, সঙ্গে 1 বোতল কোক। খেয়েছি সবাই। আমার খাওয়া শেষ হতে স্যার আর এক প্যাকেট সামনে রেখে বলেন, এটা নিয়ে যান, বাড়ি যেয়ে খাবেন। অমনি চম্পা মহিলা কথা কেড়ে নিয়ে বলে, কেন স্যার, ওর বাড়িতে কি খাবার নেই? রোজ রোজ অফিস থেকে নিয়ে খেতে হবে নাকি? আমার অপমান বোধ হলো ভীষণ। বেরিয়ে এলাম। স্যারও জবাব দিলেন না কোনো। ফ্যাক্টরি থেকে বের হয়ে দাঁড়িয়েছি রিস্কার জন্য। এক বয়স্ক করে মহিলা এলেন, তিনিও কাজ করেন আমাদের সঙ্গে। এসেই বললেন, আজ তোমার জন্য খেতে পারলাম। এখানে আমি কি করেছি? আমিও ওনাদের মতোই কাজ করেছি, আলাদা সুযোগ সুবিধা পাইনি তো কিছু। সব বিষয়ে আমায় দাঁড় করানোর কি দরকার? বয়স্ক মানুষ দেখে কিছু বলি না, সামনে এগিয়ে যাই। ততক্ষণে সবাই চলে গেছে। আমি একটা রিক্সা ডেকে ভাড়া মেটাচ্ছি। রাসেল স্যার গাড়ি নিয়ে আমার সামনে থামলেন, ড্রপ করে দেওয়ার কথা বললেন। আমি নিষেধ করি সঙ্গে সঙ্গে। এমনিতেই আমায় নিয়ে আলোচনা হচ্ছে, এবার একসঙ্গে দেখলে কি না কি বলে বসে। রিস্কাতে উঠে পড়ি। স্যারকে দেখি পিছে পিছে আসছে। রিস্কা যেমন ধীরে চলে তিনিও তেমন ধীরে চলায় গাড়ি। এক পর্যায়ে বিরক্ত হলাম আমি। চাচ্ছেটা কি তিনি? এমন করার কারণ কি? কিসের এত দরদ? একটু দূর যেতে রিস্কা একটা চাপা গলিতে ঢুকে গেল। স্যারের বড় গাড়ি আর আসতে পারলো না, গলির সামনে দাঁড়িয়ে থাকে। যে পর্যন্ত না আমার রিস্কা দেখা যায় সে পর্যন্ত দাঁড়িয়ে থাকে। আমি ফোন করি তার নাম্বারে, বলি, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন স্যার? বাড়ি কেন যাচ্ছেন না? উনি বলে, না আপনাকে অসুস্থ মনে হচ্ছিল। তার মাঝে ছাদ ছাড়া রিস্কায় যাচ্ছিলেন, প্রখর রোদে যদি মাথা ঘুরে পড়ে যান, তাই দাঁড়িয়েছিলাম। যতই হোক আপনি আমার স্টাফ, একটা দায়িত্ব আছে। এর অযৌক্তিক কথাগুলো আমার মাথার ওপর দিয়ে গেল। মাথা ঘুরে পড়ে গেলে উনি ধরবে নাকি দৌড়ে এসে? ওনার অফিসের কর্মী ঠিক আছে, কাজ শেষে কিসের কর্মী থাকি? আমি একটু রাগ দেখিয়ে বলি, আপনাকে ভাবতে হবে না, আমার বাড়ির সামনেই, চলে যেতে পারবো আমি। এত দুর্বল আমি নয়। বাড়ি ফিরে সেদিনও দেখি আর এক ঘটনা।